প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান জ্যামিতিক আলোক বিজ্ঞানের দ্বিতীয় পাঠ নিয়ে কথা বলবো। দ্বিতীয় পাঠে যে বিষয়গুলো থাকবে তা তোমরা অবশ্যই ধারণা করতে পারছো যে আমরা যেহেতু গাণিতিক সমস্যাগুলো নিয়ে কথা বলবো, সুতরাং গাণিতিক সমস্যাগুলো যাতে সমাধান করতে আমাদের কোনো প্রকার প্রবলেম না হয়, এই জন্যে আমরা করব কি, যে চিত্রগুলো আগে ভালো করে বুঝবো। চিত্র যখন আমরা বুঝতে পারবো, তাহলে গাণিতিক সমস্যাগুলো আমাদের সমাধান করা খুব সহজ হবে। আমি আজকে প্রতিসরণাঙ্ক, স্নেল প্রতিসরণাঙ্ক এবং এর উপর যে সংকট কোণ, আলোর বেগ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বিচ্যুতি ইত্যাদি নিয়ে যে প্রশ্নগুলো হয়, সেগুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত একটা ক্লাস নিব। তোমরা খাতাগুলো নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে প্রথম বিষয়ে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্নেল। স্নেলকে আলোর প্রতিসরণের দ্বিতীয় যে একটা সূত্র আছে, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকেই বলা হয় আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এটাকে আবার স্নেলের সূত্র বলা হয়। এই যে একটা নির্দিষ্ট রঙের জন্য এবং নির্দিষ্ট একজোড়া মাধ্যমের কথা বলছি, এই নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। যেমন আমরা এর আগে যখন আমরা পড়ছিলাম 19-এ, তোমরা যখন আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা শুনছিলে বা করছিলে তোমরা 19-এ, সেখানে তোমরা দেখছো যে দর্পণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দর্পণ হলে মাধ্যম লাগে না, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে অর্থাৎ লেন্সের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হচ্ছে। তাহলে অবশ্যই একজোড়া মাধ্যম লাগবে। ধরি একটা হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম, এরকম একটা ঘন মাধ্যম দিলাম। শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসে, আলোকরশ্মি যখন কোথা থেকে আসে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন আসবে, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আসবে, তখন অভিলম্বের দিকে বেঁকে আসে। ও তার আগে তোমরা একটা বিষয় ধারণা করো, এই যে এম ও এম প্রাইম, এটা একটা প্রতিসরক পৃষ্ঠ, আর এন আর এন প্রাইম আমি একটা দিলাম অভিলম্ব। এটা হচ্ছে প্রতিসরক পৃষ্ঠ, এটা অভিলম্ব। আর যে রশ্মিটা আসতেছে, এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা দেখো অভিলম্বের কাছে আসছে। আমাদের আলোর প্রতিফলনের সূত্র ছিল যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সমান, অথবা আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র ছিল যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান। কিন্তু এই ক্ষেত্রে দেখো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে অর্থাৎ লেন্সের ক্ষেত্রে যখন আমরা আলোচনায় আসব, তখন দেখবা যে আপতন কোণ যদি এটা হয়, তাহলে প্রতিসরণ কোণ যদি এটা হয়, তাহলে দেখো আপতন কোণটা বড়, প্রতিসরণ কোণটা ছোট। কেন? আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন অভিলম্বের কাছে আসে। যাওয়ার কথা ছিল এরকম করে, অভিলম্বের এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসতেছে কি অভিলম্বের কাছে সরে আসছে। এই জন্য প্রতিসরণ কোণটা ছোট হয়ে গেছে। তাহলে এখানে হালকা মাধ্যম থেকে যখন আসে, তখন আপতন কোণ বড় এবং প্রতিসরণ কোণ ছোট। তাহলে এই শর্তটা দেখলে আমরা বুঝতে পারবো যে আলোকরশ্মিটা হালকা থেকে ঘনর দিকে আছে। এবার আমরা যদি কোনো আলোকরশ্মিকে ঘন থেকে হালকা মাধ্যমের দিকে নিক্ষেপ করি, তাহলে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, কিন্তু যাচ্ছে কি এই দিক দিয়ে বেঁকে। এখানে দেখো আপতন কোণ যদি এটাকে ধরি আমরা, আর এটাকে যদি আমরা প্রতিসরণ কোণ ধরি, তাহলে এবার আপতন কোণটা ছোট, প্রতিসরণ কোণটা বড়।
কি বুঝলে? যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপতিত হয় বা প্রতিসৃত হয় তখন অভিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যায়, অভিলম্ব থেকে বেঁকে যায়। বেঁকে যায় কেন? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে গেলে বায়ু মাধ্যমে যাচ্ছে, এজন্য আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায় বা বেঁকে যায়, যার কারণে আপতন কোণটা ছোট এবং প্রতিসরণ কোণটা তখন বড় হয়। এই শর্ত দুইটা দেখে আমরা বুঝতে পারবো আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, হালকা থেকে ঘনতে যাচ্ছে না ঘন থেকে হালকার দিকে যাচ্ছে, আমরা এই শর্ত থেকে বুঝে নিব। তো প্রিয় স্টুডেন্ট বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে, হালকা মাধ্যমে যখন যায় তখন কি হয়, অবিলম্বের থেকে একটু দূরে সরে যায়। এবার আমরা আর একটা চিত্র দেখব, এখানটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এই চিত্র থেকে আমরা আর একটা ধারণা নেব, এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ঘন। তা হালকা মাধ্যম থেকে যখন আমরা ভাবলাম যে হালকা থেকে ঘন থেকে যখন হালকা মাধ্যমের দিকে যাচ্ছে তখন আলোক রশ্মি কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে আপতন কোণ ধরো I1 দিলাম, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে R1। আর একটু আলোক রশ্মিকে যদি R2 বাঁকিয়ে দেই তাহলে সেটা ধরো এই দিকে যাবে, এটা R2 এটা I2। আর একটু যদি আমরা বাঁকিয়ে দেই I3, তখন আলোক রশ্মিটা যাবে সোজা 90 ডিগ্রি বরাবর। দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আলোক রশ্মিকে যখন আমরা ঘন থেকে হালকার দিকে আপতিত করছি তখন আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, যেতে যেতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রতিফলক পৃষ্ঠ বরাবর গেছে। অর্থাৎ এখানে প্রথম কোণটা ছিল এটা, দ্বিতীয় কোণটা হলো এটা, তৃতীয় কোণটা হলো কোণটা 90 ডিগ্রি। তাহলে আপতন কোণ প্রথমে ছিল এইটুকু, দ্বিতীয় আপতন কোণ এইটা, তৃতীয় আপতন কোণ হচ্ছে এইটুকু। তাহলে আপতন কোণ কয় নাম্বার? I3, এর জন্য প্রতিসরণ কোণ হচ্ছে R3। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি 90 ডিগ্রি, আপতন কোণের সেই মানটাকে বলা হয় সংকট কোণ। তাহলে সংকট কোণ কি? তোমরা অবশ্যই এখান থেকে বুঝবে যে আপতন কোণের মান এই যে এইটুকু মানের জন্য প্রতিসরণ কোণের মান হয়েছে 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানটাকে বলা হয় সংকট কোণ। তার মানে সংকট কোণ হচ্ছে এইটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণকে θc দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সংকট কোণ নিশ্চয়ই এখান থেকে সংজ্ঞা দিতে পারবো যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, আপতন কোণের সেই মানটাকে বলা হয় সংকট কোণ। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা দ্বিতীয় ধাপে যাই, দেখবে এখান থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিভাবে হয়। দেখো আর একটু যদি আপতন কোণকে বাড়িয়ে দেই, ধরো I4, তাহলে এটা R4। দেখো আলোক রশ্মিটা যে মাধ্যম থেকে আপতিত হয়েছে, এখান থেকে ঘন মাধ্যম থেকে কিন্তু আপতিত হয়েছে হালকা মাধ্যমের দিকে, তাহলে যে মাধ্যম থেকে আপতিত হয়েছে আলোক রশ্মি, দেখো আলোক রশ্মি যে মাধ্যম থেকে গেছে আবার কি হয়েছে, আলোক রশ্মি যে মাধ্যম থেকে আপতিত হয় পুনরায় ওই মাধ্যমে যদি ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাটাকেই বলবো আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপতিত হয়, আপতিত হওয়ার পর প্রতিসরণের পর রশ্মিটি যখন আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ যে মাধ্যম থেকে আলোক রশ্মিকে আপতিত করা হয়েছে প্রতিসরণের পর রশ্মিটি যদি আবার ওই মাধ্যমে ফিরে আসে, আলোক রশ্মির এই ফিরে আসার ঘটনাটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপতিত হয়, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেটাই হচ্ছে সংকট কোণ।
আর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপতিত হয়ে দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোক রশ্মির এই ফিরে আসার ঘটনাটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দুইটি শর্ত আছে। এক, আপতন কোণ, এই যে আপতন কোণটা হলো চার্ট, সেটা হচ্ছে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে, সংকট কোণের চেয়ে বড় হবে, আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড়, এটা একটা শর্ত। আর দুই নম্বর শর্ত হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকার দিকে যাবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটাই, একটা হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাবে, আর দুই নম্বর শর্ত হচ্ছে এখানে যে আপতন কোণটা অবশ্যই সংকট কোণের চেয়ে, আগে সংকট কোণ ছিল এইটুকু, এইটুকু ছিল সংকট কোণ, আর পরবর্তীতে দেখো এইটা হলো সংকট কোণ, আপতন কোণ। তাহলে আপতন কোণ I4, আর সংকট কোণ হচ্ছে I3, তাহলে আপতন কোণের মানটা হবে সংকট কোণের চেয়ে বড়। এটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। চলুন প্রিয় শিক্ষার্থীরা আমরা এর পরের ধাপে যাই। এর পরের ধাপটা কি, এর পরের ধাপটা আমরা গাণিতিক সমস্যার সমাধানের জন্য করব। এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, অর্থাৎ হালকা মাধ্যম, আর এটাকে ধরলাম আমরা ঘন মাধ্যম। আলোক রশ্মি যখন এই দুই মাধ্যমের, আলোক রশ্মি যখন একটা নির্দিষ্ট মাধ্যমের, দুইটা মাধ্যম আছে, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম ধরবো আমরা, ধরি এ এর সাপেক্ষে বি এর যদি আমরা ধরি প্রতিসরণাঙ্ক বের করতে চাই, এটা এ মাধ্যম আর এটা বি মাধ্যম। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা ধরলাম, প্রতিসরণাঙ্ককে ধরা হয় মিউ দ্বারা, আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এটা, এইটাকে বলে প্রতিসরণাঙ্ক। এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ বি। আচ্ছা, এটা যদি প্রতিসরণাঙ্ক হয়, প্রতিসরণাঙ্ক কাকে বলে? একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবক সংখ্যাকে ওই রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। কি বললো? যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হয় একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। কখন? যেটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ প্রথম মাধ্যমটা কি ছিল? এ, আর দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে বি, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এটা সাইন আই বাই সাইন আর। আচ্ছা, আমরা একটা মাত্র সূত্রের মাধ্যমে আমরা অনেক গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো। সেটা তোমরা অবশ্যই ওই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের। কি সূত্র? একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা এটাকে কিভাবে করব? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক হলে আমরা লিখতে পারবো কি? সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর লিখতে পারবো। আর কি লিখতে পারবো? আর লিখতে পারবো 1 বাই সাইন থিটা সি। আবার এ এর সাপেক্ষে বি এর সংকট কোণও বের করতে পারবো এই সূত্র দিয়ে। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন। যদি দেখা যাচ্ছে যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, আপতন কোণের মান দেওয়া আছে, প্রতিসরণ কোণের মান বের করতে বলছে, তখন আমরা এইটুকু সূত্র নিয়ে কাজ করব। এবার যদি বলে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সংকট কোণ কত, তখন আমরা মাঝের এই অংশটা বাদ দিয়ে এইটা সমান এটা নেব। এবার যদি এগুলো নাই, দেওয়া আছে এ এর সাপেক্ষে বি এর আলোর বেগ বের করতে বলছে। সিকে আলোর বেগ দ্বারা প্রকাশ করা হয়। যে মাধ্যমের সাপেক্ষে তার আলোর বেগটা হবে উপরে, যার সাপেক্ষে তার আলোর বেগ উপরে। এ এর সাপেক্ষে হলে এর আলোর বেগ উপরে, বি এর সাপেক্ষে হলে বি আলোর বেগটা উপরে। সব সময় মনে রাখবা যেটা প্রথমেই থাকে,
তার আলোর বেগটা উপরে, যেটা পরে থাকে তার আলোর বেগটা নিচে। তাহলে যার সাপেক্ষে তার আলোর বেগ যদি উপরে হয়, যার সাপেক্ষে তার তরঙ্গ দৈর্ঘ্য উপরে, যার সাপেক্ষে তার তরঙ্গ দৈর্ঘ্য কোথায় হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য উপরে লেখা যায়। যার সাপেক্ষে তার তরঙ্গ দৈর্ঘ্য উপরে, যার সাপেক্ষে তার আলোর বেগ উপরে। এবার যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্ক নিচে হয়, এটা মনে রাখতে হবে। যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কটা নিচে। এই একটি মাত্র থিওরি, এই একটি মাত্র সূত্র, এই একটি সূত্র দিয়ে আমরা অনেক অনেক অঙ্ক করব। গাণিতিক প্রবলেমগুলো বিশেষ করে থাকে হয় আলোর বেগ বের করতে বলছে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য আলোর, অথবা বের করতে বলছে প্রতিসরণাঙ্ক। কিভাবে এই সূত্রটা মনে রাখতে পারবো? তো সূত্রটা মনে রাখতে অবশ্যই তোমাদেরকে হবে, সেটা যে কোনোভাবেই হোক মনে রাখতে হবে। তোমাদের মনে রাখার জন্য সহজ টেকনিকটা হচ্ছে, দেখো যেটা ডান দিকে আছে, এই যে মিউ এর সঙ্গে ডান দিকে যেটা আছে সেটা নিচে সবগুলোর ক্ষেত্রে। দেখো আলোর বেগের ক্ষেত্রে ওটা নিচে, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে নিচে, কিন্তু যখন প্রতিসরণাঙ্ক তখন উপরে। তাহলে এবার তোমরা বলো দেখি, যে ধরো আমি লিখলাম যে জি মিউ ডাব্লিউ, ওই অনুপাতে কি হবে, সাইন আই, ঠিক আছে, সাইন আর লিখলাম, এখানে 1 সাইন থিটা সিও দিলাম। এখানে কি হবে বলো, আলোর বেগের ক্ষেত্রে কি হবে? অবশ্যই তোমাদেরকে বলতে হবে এটা দেখে যে যার সাপেক্ষে তার আলোর বেগটা কি হবে, উপরে। যদি আমরা কাচ মাধ্যমে বলি তার আলোর বেগ উপরে, আর ওয়াটার মাধ্যমে এটা দিলাম পানি, পানির মাধ্যমে আলোর বেগটা নিচে। তাহলে ওয়াটার মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, কাচ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য উপরে এবং পানির মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নিচে। তাহলে প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে কি হবে, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে শুধু উল্টাটা, এই ডাব্লিউটা উপরে। এবার যে মাধ্যমের সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কটা হয় কি হয়, নিচে। এইটাই শুধু পার্থক্য। তাহলে এই মূল সূত্র যদি পারো, তাহলে এই সূত্র দিয়ে যে কোনো গাণিতিক প্রবলেম আসুক না কেন তোমাদেরকে পারতে হবে। আমরা গাণিতিক যখন সমস্যাগুলো সমাধান করব এই দুই সূত্র দিয়ে, তখন অবশ্যই তোমরা পারবে। আমরা একটা গাণিতিক টার্মের মধ্যে চলে যাই। এই শিক্ষার্থী আমরা একটা গাণিতিক টার্মে চলে যাই, সেটা কি এই মুহূর্তে তোমরা আমার এবার আমরা পরবর্তী অংশ যাই। পরবর্তী অংশে দেখি আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের সুবিধার জন্য আমি কাগজটা অলরেডি আগে লিখে রেখেছি। তোমরা কি দেখতে পারছো? আমার মনে হয় তো দেখা যায়, যদি দেখা না যায় তাহলে আরেকটু করে দিই। এখন তোমরা দেখো, আমরা যে সূত্রটা দেখলাম তার উপর একটা গাণিতিক সমস্যা আমরা দুইটা দিয়েছি। একটা দেওয়া আছে, দেখো কাচ ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.5 এবং 2.5 হলে কাচ ও হীরকের সংকট কোণ নির্ণয় করো। এটা একটা খুব সহজ একটা গাণিতিক সমস্যার সমাধান, যে কাচ এবং হীরক এর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। আর একটা দেওয়া আছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ এত হলে বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ এত,
এবং পানির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করব। আমরা প্রথম 1 নম্বর সমস্যাটার সমাধান করার ট্রাই করি। কি বলা আছে, কাচ ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে কাচের এখানে এখানে কাচের প্রতিসরণাঙ্ক কাচ এর কত 1.5 আর হীরকের প্রতিসরণাঙ্ক কি ডায়মন্ড 2.5 হলে কাচ ও হীরকের সংকট কোণ কত, কাচ ও হীরকের সংকট কোণ বের করতে হবে। এবার কাচের সংকট কোণ, কাচ ও হীরকের মধ্যে সংকট কোণ, অর্থাৎ কাচের সাপেক্ষে আমাদেরকে সংকট কোণ বের করতে হবে। এটা এই সংকট কোণটা আমরা বের করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে কাচের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক বের করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দুইটা প্রতিসরণাঙ্ক, একটা গ্লাসের অর্থাৎ কাচের আর একটা হচ্ছে ডায়মন্ডের। তাহলে আমরা লিখতে পারি, যদি প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এটা সবার কি কি লিখতে পারি। কিছুক্ষণ আগে একটা সূত্র দেখলাম যে সংকট কোণ যদি থাকে তাহলে সেই সংকট কোণটা আমরা যদি আমরা এগুলো না দিয়ে সরাসরি সি দিই তারপরে কোনো সমস্যা নেই, আমরা এখানে থিটা সি দিতে পারবো। আর একটা বিষয় এখানে কি লিখবো, আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম যে মাধ্যমের সাপেক্ষে তার প্রতিসরণাঙ্ক হয় কোথায়, উপরে না নিচে, যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্ক নিচে হয়, যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্ক নিচে। তাহলে গ্লাসের সাপেক্ষে তাহলে তার প্রতিসরণাঙ্ক নিচে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো, বা 1 sin থিটা সি প্রতিসরণাঙ্ক 2.5 আর একটা 1 পয়েন্ট এত। উল্টে দিই, অর্থাৎ বিপরীতকরণ করলে থিটা সি 1.5 2.5 বা এখানে থিটাটা লিখে দাও যে সাইন এদিকে গেলে সাইন ইনভার্স 1.5 2.5 আমরা সংকট কোণটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখি তাহলে সাইন ব্র্যাকেট 1.5 2.5। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমাদের সংকট কোণটা অলরেডি আমরা বের করে ফেলছি এত ডিগ্রি। হলো সংকট কোণের মান কার, যে এখানে প্রশ্ন দেওয়া আছে কাচ ও হীরকের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, কাচের প্রতিসরণাঙ্ক হীরকের প্রতিসরণাঙ্ক আমরা লিখলাম। এখন বলছে কাচ ও হীরকের সংকট কোণ কত, কাচের সংকট কোণ এবং হীরকের, কাচ ও হীরকের মধ্যবর্তী যে সংকট কোণ সেটা আমরা বের করব। এই কাচ ও হীরকের আমরা সংকট কোণটা বের করলাম। এখন 2 নম্বর যে প্রবলেমটা, সে প্রবলেমটা কি বলা আছে দেখি। 2 নম্বর এখানে দেওয়া আছে বায়ু ও কাচের, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ। তাহলে বায়ুর সাথে এখানে লিখেছে, এখানে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 42, বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ, বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ 48 ডিগ্রি। পানির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করব, পানির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করতে হবে, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, সংকট কোণ দেওয়া আছে, এখানে কোনো প্রতিসরণাঙ্ক কিচ্ছু দেওয়া নেই, শুধু সংকট কোণগুলো দেওয়া আছে। তাহলে আমরা সংকট কোণ বের করব। ধরি বায়ুর সাপেক্ষে পানির কাচের প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে সংকট কোণ এ থিটা জি। আচ্ছা, আমাদের এখানে প্রতিসরণাঙ্ক কোনো দেওয়া নেই, কিন্তু আমরা জানি যে
কাছের প্রতিসরণাঙ্ক আমাদের কত সেটা আমাদের জানা আছে। কাছের প্রতিসরণাঙ্ক কত আমরা জানি, কাছের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 আর পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। তাহলে আমাদের প্রতিসরণাঙ্ক যদি জানা থাকে, যদি ওখানে দেওয়া নেই কাছের প্রতিসরণাঙ্ক এবং পানির, আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কাছের প্রতিসরণাঙ্ক যেহেতু আমাদের পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা পানির প্রতিসরণাঙ্কটা লিখব 1.5 আর এখানে আছে সাইন। একটা জিনিস লিখতে পারি আমরা এখানে যে যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কটা কি লিখবো নিচে আর গ্লাসটা উপরে। তাহলে এখানে জি এ সমান 1/sin42, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা দ্বিতীয় অংশে যাই। আবার দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে পানির, অর্থাৎ বায়ু হচ্ছে পানির, যার সাপেক্ষে চারটা উপরে, সরি চারটা নিচে। এখানে আমরা সাইন 48 তারপর নিউ এ, এখানে অতএব নিউ ডাব্লিউ নিউ এ সমান সাইন 48 আসার পরে এটা 2 নম্বর সমীকরণ দিব। 1 ও 2 ভাগ করব, 1 2 ভাগ করে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর যদি ভাগ করি, 1 নম্বর এটা 2 নম্বর এটা ভাগ করলে নিউ জি নিউ এ ভাগ করলে উল্টে যাবে, উল্টে গেলে মিউ এ উপরে এবং মিউ ডাব্লিউ নিচে। আর এইদিকে আমরা ভাগ করলে কি হবে, 1 নম্বরের 48 ডিগ্রি উপরে যাবে আর সাইন 42টা আসবে নিচে। এখন এই যে এ কাটো, তাহলে আমরা পাবো কি কি দেওয়া আছে, কি কি কাছের সংকটক্ষণ নির্ণয় করতে পারে। তাহলে এখানে দেখো দেওয়া আছে জি এবং মিউ ডাব্লিউ সমান, এর ক্যালকুলেশন করে একটা মান বের করতে হবে আমাদেরকে। সে মানটা হবে কত, সাইন 48 ভাগ সাইন 42, তাহলে হচ্ছে 1.1106 এটুকু মান বাইর হলো। এবার আমরা পরের অংশে চলে যাই। এটা পরে আমরা লিখতে পারবো যে জি এবং ইউ ডাব্লিউ সমান, আবার কি লিখতে পারি, সংকটক্ষণ কার সাপেক্ষে, পানির সাপেক্ষে কাছের, আর মান বেড়েছে 1.1106। এই সংকটক্ষণটা আমরা বের করব, সে মানটা আমাদের না দিলে চলতে অবশ্য। তাহলে সংকটক্ষণ বের করবো আমরা, এটা উল্টে দিই সাইন ডাব্লিউ থিটা জি, তাহলে 1/1.1106 আর থিটা জি সমান সাইন ইনভার্স 1.1106, অর্থাৎ মান আসবে 1/answer shift
সাইন অ্যান্সার 64.64.21 ডিগ্রি, এটা আসছে আমাদের সংকট কোণ। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমাদের সংকট কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা এইরকম অসংখ্য গাণিতিক সমস্যাগুলো আছে তোমাদের বইয়ে, তোমরা চেষ্টা করবে সবাই যে কিভাবে সহজেই সমাধান করা যায়। তো তোমরা ওই সূত্রটা অবশ্যই মনে রাখবে। পরিশেষে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।